আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি ভ্যানিলা স্পঞ্জ কেক। আর এই কেকটি তৈরি করব পানির ভাপে। চুলার তাপ কতটুকু রাখতে হবে, কিভাবে করতে হবে, এই ধরনের সমস্যায় পড়তে হবে না যদি পানির ভাপে কেকটি তৈরি করা হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলে আসছি মূল রেসিপিতে। কেকটি তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি 4টি নর্মাল তাপমাত্রা ডিম। কেকটি তৈরি করতে অবশ্যই নর্মাল তাপমাত্রা ডিম নিতে হবে, না হলে কিন্তু কেকটি ফ্লাফি হবে না। এখন আমি একটা বাটিতে ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি আর ডিমের সাদা অংশটুকু আলাদা করে নিয়েছি। আর সাদা অংশটুকু একটু বিট করে নেব। একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ড একটু বিট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি, আর এই চিনিটা আমি দেব দুধাপে। এখন নিয়েছি আমি 1/3 কাপ চিনি, পরবর্তীতে আবারও 1/3 কাপ চিনি ব্যবহার করব। টোটাল আমার 2/3 কাপ চিনি ইউজ করব। এখন আমি এই চিনিটা অল্প অল্প করে দিব আর বিট করতে থাকবো। বিটারের স্পিডটা একদম লোতে আমি রেখে দিয়েছি, তাহলে দেখবেন চিনিটা খুব সুন্দর করে গলে যাবে। আর চিনিটা যখন দেবেন দেখবেন আগের চিনিটুকু কতটুকু গলে গিয়েছে। যদি না গলে যায় তাহলে কিন্তু পরবর্তী চিনিটুকু দিবেন না। সম্পূর্ণ চিনিটা গলে গেলে তারপর পরবর্তী চিনিটা দিবেন। এভাবে ধাপে ধাপে চিনি দিয়ে বিট করে নিতে হবে, তবে দেখবেন আপনার ডিমের ফোমটা খুবই সুন্দরভাবে তৈরি হবে। টু থার্ড কাপ চিনি আমি একই প্রসেসে দিয়ে দিয়েছি আর এভাবে আমি বিট করে নিয়েছি। এই যে দেখেন ডিমের ফোমটা কতটা সুন্দর হয়েছে। কিছুক্ষণ পর পর স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে ফোমটা এনে মিডল পর্যায়ে রেখে দিবেন, তাহলে ফোমটা আরও বেশি সুন্দর হবে আর চিনির দানাগুলো খুব সুন্দর করে বিট হয়ে যাবে, মানে মেল্ট হয়ে যাবে। আমি ভিডিওটা অনেকটাই আনকাট রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। অনেক আপুরা কমেন্ট করে যে ভিডিওটা যাতে আমি আনকাট রাখি, তাহলে ওদের বোঝার অনেক সুবিধা হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো। ডিমের কুসুমগুলো দিয়ে কিছুক্ষণ বিট করে নেব। অনেক বেশি সময় নিয়ে কিন্তু বিট করা যাবে না, তাহলে কিন্তু ওভার বিট হয়ে যাবে। ওভার বিট হয়ে গেলে ফোমটা নষ্ট হয়ে যায় আর কেক তৈরি করার পর কেকটা চুপসে যায়। যখন কুসুমগুলো ব্যবহার করবেন তারপর দেখবেন ফোমটা অনেকটাই নরম হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। আবারও একটা স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে এনে মিডল পর্যায়ে রেখে আবারও 1 থেকে 2 মিনিট বিট করে নিলেই হয়ে যাবে। এখন আর বিট করব না। দেখেন ফোমটা কত সুন্দর হয়েছে আর ফোমটা তৈরির পর এরকম হবে। উপর থেকে ফেললে দেখবেন সাথে সাথে মিলিয়ে যাবে না, অনেকটা সময় নিয়ে তারপর মিলিয়ে যাবে। তখনই বুঝতে পারবেন আপনার ডিমের ফোমটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো। এখানে আমি নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ বেকিং পাউডার দিতে হবে। আর এই বেকিং পাউডার আর শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে দিবেন, তাহলে স্পঞ্জ কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে, অনেক বেশি ফ্লাফি হবে। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আমি ছেলে দিইনি, কারণ আমার এই কর্নফ্লাওয়ারটা আগেই ছেলে নেওয়া ছিল। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা কেক তৈরি করব, সেই জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আর এই এসেন্সটা ব্যবহার করলে কেক তৈরির পর দেখবেন কেকের খুবই একটা সুন্দর স্মেল আসে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়।
আর মিশানোর কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আলতোভাবে ফোল্ডিং মেথডে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সবটুকু শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এই ময়দাটা আমি অল্প অল্প ছেলে দিব আর মেশাতে থাকবো। সবটুকু ময়দা যদি একসাথে দিয়ে ছেলে তারপর মেশাতে চান তাহলে কিন্তু কেকের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে, মানে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর দেখবেন ময়দার অনেকটাই গুটি গুটি হয়ে যাবে। সেজন্য ছেলে ছেলে দিবেন আর আলতোভাবে মেশাতে থাকবেন, তাহলে দেখবেন ডিমের ফোমটা বসেও যাবে না, নষ্টও হবে না। আপনার কেকটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। মিশানোর কাজটা ধৈর্য সহকারে আলতোভাবে করে নিতে হবে, এটাই আপনার সবচেয়ে বড় প্রধান কাজ। এই কাজটা যদি আপনারা একটু ধৈর্য সহকারে করে নিতে পারেন তাহলে আপনাদের কেক কিন্তু সব সময় পারফেক্ট হবে। কিছু কিছু টিপস আছে, এগুলো ফলো করলে কিন্তু কেক কখনোই নষ্ট হয় না, সব সময় পারফেক্ট হয়। অনেক ইউটিউবার আপুরা আছে, ভাইয়ারা আছে, কেক তৈরি করে ইউটিউবে ভিডিও আপলোড করে, কিন্তু অনেকেই মনে করে এইগুলো কিন্তু ফালতু। আসলে ফালতু না, অনেকজনই আছে সম্পূর্ণ ভিডিওটা না দেখে টেনে টেনে দেখে, সেজন্য বুঝতে পারে না, স্কিপ হয়ে যায়। তাই বুঝতে পারে না কেক তৈরি করে বা যে কোনো রেসিপি তৈরি করার পর নষ্ট হয়ে যায়, তারপর ওই যা ভিডিও আপলোড করে ভাইয়ারা আপুরা ওদেরকে দোষারোপ করে। এটা কিন্তু করা যাবে না। যদি কোনো কিছু তৈরি করতে যান আগে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন, তারপর ভিডিওটি দেখে রেসিপিগুলো তৈরি করবেন, তবে আপনাদের সব কিছুই পারফেক্ট হবে। এখন আমি সবটুকু ময়দা খুব আলতোভাবে মিশিয়ে নিয়েছি ফোল্ডিং মেথডে। এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে ডিমের ফোমটা নষ্ট হবে না আর সব কিছুই মিশে যাবে খুব সুন্দরভাবে। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো গুটি দুটি দানা না থেকে যায়। এখন আবারও স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, দেখ উপর নিচে খুব সুন্দর করে মিশে যায়। আমি কিন্তু ভিডিওটা অনেকটাই লং করেছি যাতে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন, আর ভিডিওটা কিন্তু অনেকটাই আনকাট রেখেছি, সেই জন্য ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন ব্যাটারটা কীরকম হয়েছে। ব্যাটারটা রেডি করার পর ঠিক এরকম হবে। আর এই কেকটি বেক করে নেওয়ার জন্য একটা আমি পুডিং বাটি নিয়েছি। পুডিং বাটির মাপে একটা কাগজ কেটে সেট করে দিয়েছি। আর কিভাবে কাগজটা আমি সেট করছি ওইটা একটু দেখে নেবেন। চারপাশে কাগজটা আমি দিয়ে তারপর ভিতরে কাগজটা দিয়েছি। এখন অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি, মানে হাতেই লাগিয়ে নিচ্ছি। আর তেলটা কিন্তু তলানিতে লাগাতে হবে, সাইডে লাগানো যাবে না। স্পঞ্জ কেক তৈরি করার সময় অবশ্যই একটা জিনিস করবেন, যাতে কেকের মোল্ডের মধ্যে কিন্তু চারপাশে তেল ব্রাশ করা যাবে না, অবশ্যই তলানিতে ব্রাশ করে নিতে হবে, তবেই আপনার কেকটা কখনোই চুপসে যাবে না আর মোল্ড থেকে ছেড়ে যাবে না। এখন আমি এই বাটিতে সম্পূর্ণ ব্যাটারটাই ঢেলে দিচ্ছি। আর চারপাশে আমি যে কাগজটা একটু উঁচু করে দিয়েছি কেকটা যাতে অনেকটাই উঁচু হয়, সেজন্য আমি এইভাবেই কাগজটা উঁচু করে দিয়েছি। অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারে, সেজন্য আমি সব কিছুই ডিটেলসে বলে দিয়েছি। এখন একটা কাঠি দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়েছি যাতে ভিতরে বাতাস থেকে থাকলে ওটাও বের হয়ে যাবে। আর এই কেকটা যেহেতু পানির ভাপে বেক করব, সেজন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলাতে, আর হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে অল্প একটু পানি দিয়েছি, মাত্র 1 কাপ, খুব বেশি পানি দিতে হবে না। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 15 মিনিট কেকটা বেক করে নিয়েছি। 15 মিনিট পর কেকটা আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ, কেকটা এত বেশি ফ্লাফি হয়েছে, মানে অনেকটাই মোল্ড থেকে উপরে উঠে গিয়েছে। এখন এই কেকটা আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি, না হলে কিন্তু বুঝতে পারবেন না। কেকটাও ডিমোল্ড করে কাগজটাও চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখেন খুব সুন্দর করে কাগজটা উঠে আসছে। এই কাগজটা যদি এভাবে দেন তাহলে আপনার এই কেকটা যখন তৈরি করবেন কেকের জালি জালি ভাবটাও খুব স্পষ্টভাবে বোঝা যাবে আর দেখতেও ভালো লাগবে।
আর দেখেন কতটা স্পঞ্জি হয়েছে, কত বেশি জালিদার হয়েছে এই কেকটি, আর অনেকটাই হাইটে উঁচু হয়েছে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। এখন আমি কেকটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি, না হলে কিন্তু বুঝতে পারবেন না ভিতরে যে কীরকম হয়েছে। বাইরে যেরকম ছিদ্র হয়েছে ভিতরেও কিন্তু অনেক বেশি জালিদার হয়েছে। আর এই কেকটি যে জালিদার হয়েছে তা কিন্তু নয়, কেকটি কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছে। চুলার তাপে যেরকম কেকটি হয় খেতে মজা, এই পানির ভাপে কেকটিও কিন্তু সেই রকমই মজার হয়। একদম মজার কোনো হেরফের হয় না। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।